একটা 5 বছরের মেয়ে বায়না ধরেছে 10 বছরের ছেলেকে বিয়ে করবে। ভাবা যায়? যেখানে বিয়ে সম্পর্কে কিছু বুঝে না মেয়েটা, ছেলেটার ক্ষেত্রেও তাই। কিভাবে এই ধারণাগুলো এই ছোট মাথায় এলো? এদিকে মেয়েকে সারাদিন বিয়ের কথা ভুলাতে তহিদা জিহান কত জায়গায় ঘোরাঘুরি করেছে, কিন্তু ফলাফল শূন্য। এই পুচকে মেয়ের মাথায় কিভাবে এই কথা এঁটেছে যে ভুলতেই পারছে না? পারবেই বা কি করে? এদিকে যে প্রাণপ্রিয় বান্ধবী ওরফে ননদ তার মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে, তা কি আর কারো জানা? অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি। মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে। আম্মু, তোমার এগুলো কথা কে বলেছে? বাবাকে বলো তো। কাজল তো মহা বিপদে পড়েছে। এই পুচকে মেয়েকে যা জিজ্ঞেস করে তাই তুতলিয়ে সব বলে দেয়। বেচারি কাজল তো একবার নিজ স্বামী জাওয়াত খানের দিকে তাকায়, তো আরেকবার পিচ্চি পরিটারের দিকে। একবার বলে দিলে সব শেষ। বেচারি পানি মুখে নিতেই বলে ওঠে, 5 বছরের পিচ্চি পরিটা। বয়স 5 হলে কি হবে? পিচ্চি পরিটার যে কথা এখনো অনেক আটকে আটকে আসে মুখে। এটার জন্য অবশ্য ডাক্তার দেখাচ্ছে জিহান তালুকদার। তুতলানো কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে। পাপা, পাপা, বিয়ে করবো। নাবান বলকে বিয়ে করবো তো নাবাল বলনের সাথে ঘুমাতে পারবো, তাই বিয়ে তুলবো। মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যায় জিহান তালুকদারের। বিয়ে করলে একসাথে ঘুমাতে পারবে মানে কি? হাই, এই মেয়ের মাথায় কে এগুলো ঢুকিয়েছে? জিহান তালুকদারের ধারণা তার বউ আর একমাত্র আদরের ছোট্ট ফুপাতো বোন ওরফে শালার বউয়ের কাজ এটা। কদিন ধরে দুই বান্ধবী কি বিয়ান বিয়ান বলে ডাকাডাকি করছিল। জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকাতেই কাঁদো কাঁদো সুরে বলে দিয়েছে সে কিছু জানে না। এবার কাজলের দিকে তাকাতেই সেও কিছু বলতে যাবে, তার আগেই তুতলিয়ে তুতলিয়ে বলে উঠে পিচ্ছি পরিটা। পাপা, পাপা, তুমি চুন্দরী মাকে কি তো বলো না। আমি তো চুন্দরী মার কথা বলিনি। আমাকে চুন্দরী মা বলে দিয়েছে, চুন্দরী মার কথা বললে তুমি বকা দিবে। তাহলে আমি তো বলিনি। তুমি আমার চুন্দরী মাকে বকা দিচ্ছ কেন পাপা? এবার জাওয়াত খান অট্ট হাসিতে ফেটে পড়ে। সে তো আগেই ধারণা করেছে এটা তার পিচ্ছি বউয়ের কাজ। এবার বন্ধু ওরফে একমাত্র বোনের স্বামীর দিকে চেয়ে বলে ওঠে। শালা আরো বিয়ে করার পিচ্ছি মেয়েকে সামলাবে আর বউয়ের সাথে মেয়েকে। আমার জীবনটা শেষ করলি নিজের বোনকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে। এবার বুঝ শালা। জিহান তালুকদার এবার কাজলের সামনে এসে কান টেনে ধরে বলে ওঠে। এই ফাজিল, তোর মতো বাদর বানাতে চাচ্ছিস আমার মেয়েকে? বল, এগুলো কেন শিখালি? শর্ত হারামি, তোর বউ শিখিয়ে দিয়েছে? তোর বউকে জিজ্ঞেস কর। আমায় কেন বকছিস? হারামি, কানটা তো ছাড়। যাওয়া, দেখছো না তোমার বন্ধু আমার কানটা ছিঁড়ে ফেলছে তো। বউকে এভাবে কান ধরে টানতে দেখে জাওয়াত খান বলে ওঠে। এই শালা আমার পিচ্ছি বউয়ের কান ছাড়, তোর বউয়েরটা ধর। বেশ করেছে, শিখিয়ে দিয়েছে। আরো শিক্ষা তোর মেয়েকে। সব দোষ তোর। আমার বোনটা তো পিচ্ছি, তাও বিয়ে করেছিস। এখন নিজের মেয়ের বেলায় এমন কেন? তারা আমাদের থেকে আধুনিক যুগের হবে, আমাদের থেকে 10 বছর এগিয়ে থাকবে। এটা স্বাভাবিক নয় শালা। মিষ্টি হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে ঝাপটে পড়ে, আর তার বোন তহিদাও ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইস, কতই না সুন্দর দৃশ্য! মন প্রাণ জুড়িয়ে যায়। কথায় আছে না, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আসলেই তাই। চাঁদের আলোয় আধার ধরণী যখন নিস্তব্ধ, তখন চাদর গায়ে জড়িয়ে স্মৃতিচারণে ব্যস্ত কাজল খান। হঠাৎ ফোন কল এসে জানান দেয় কিছু গুরুত্বপূর্ণ কথা। হাতের স্মার্টফোন টেবিলের উপর রেখে নিজের বিছানায় গা এলিয়ে দেয় কাজল খান। আজ শান্তির একটা ঘুম দিবে। জানুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে এক অন্যরকম সুন্দর। চারিপাশে ফুলের কি বাহার! নাম জানা না জানা কত ফুলের সমাহার। সবচেয়ে বড় আকর্ষণ করে বাগান বিলাস ফুলের গাছগুলো। রাস্তার ধার দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে। তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকাই বেশি, কিন্তু তারা একেবারে শালীনভাবে ছবি তুলছে। ঢাকা শহরের চলাফেরা নিয়ে
কিছু দৃশ্য তুলে ধরা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কিছু প্রেক্ষাপট তুলে ধরা হবে। অবশ্য আমি রাজনৈতিক বিষয়ে কিছু বুঝি না, তাই কাল্পনিকভাবে লিখছি। কেউ বাস্তবের সাথে মেলাতে যাবেন না। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রদের প্রভাব ব্যাপক। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সক্রিয়, যা ক্যাম্পাস জীবনে আন্দোলন, মিছিল, সেমিনার এবং হল কেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায়। যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে। ছেলেমেয়েরা যায় পড়ালেখা করতে, কিন্তু তাদের কোনো কোনো সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে। গত 3 বছর আগেও কি বাজে অবস্থা ছিল হলগুলোতে। গাদাগাদি করে এক রুমে 6 থেকে 7 জন থাকতো, 2 জনের রুমে। আর সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় এরিয়া হয়ে উঠত অ্যাডাল্টদের মিনি বাসর সাইট। তাই তো কড়াকড়িভাবে এই এরিয়ার এমএলএ এর কাছে দায়িত্ব পড়ে। আর দক্ষতার সাথে ঢাকার অ্যাডভোকেট এমএলএ কাজল খান নিজ ছেলের হাতে এই দায়িত্ব তুলে দেন, যা সুনিষ্ঠার সাথে পালন করে শেহতাজ খান নাভান। তার অবশ্য একটা আলাদা পরিচয় আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা সে, যার এক ডাকে সারা দেশের স্টুডেন্ট একত্র হয়ে যায়। নাভান ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। সবচেয়ে বড় কথা, পুরো ভার্সিটি ক্যাম্পাসের মেয়েরা শেহতাজ খান নাভান বলতে পাগল। ফর্সা গালে খোঁচা খোঁচা কুচকুচে দাড়ি, গিটার ঝুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটি ক্যাম্পাসে ঢুকে, তখন ছেলে মেয়ে উভয়েই হা হয়ে তাকিয়ে থাকে। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। যেমন তার অ্যাটিটিউড, তেমন তার গানের গলা। আর গিটারটা তো অসম্ভব সুন্দর বাজায়। গানটা সে খুব কম গায়, কিন্তু যখন গায় তখন চারিদিকে হৈ হৈ পড়ে যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার অ্যাডামস অ্যাপল, ঠোঁট, চুল আর 6 প্যাকওয়ালা বডি। তাকে একবার দেখলে দ্বিতীয়বার তাকাতেই মন চাইবে। কিন্তু এই ছেলের মুডের কারণে মেয়েরা পাত্তা পায় না। তার মেয়ে ফ্রেন্ড বলতে তেমন কেউ নেই। আছে বন্ধু কম ভাই বেশি 2 জন জানেজিগার দোস্ত ও একটা মেয়ে ফ্রেন্ড। ভার্সিটির এরিয়ায় তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার নাম নিলয় চৌধুরী। ভার্সিটি ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়েরা হা হয়ে আছে শেহতাজ খান নাবানের ওপর। এতে যে সে খুব বিরক্ত তা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তাতে কি, মেয়েরা যে এই সুদর্শন ছেলেকে কাছ থেকে দেখতে পাচ্ছে এটাই বা কম কিসের। নাভান এদিক সেদিক তাকিয়ে কাউকে বিরক্ত নিয়ে খুঁজতেই তার সামনে এসে হাজির হয় নিলয় চৌধুরী। বেশ রাগান্বিত স্বর তার, কিন্তু মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক। মিষ্টি ভাষায় তারা কথা বলছে, কিন্তু তা যে নয়। সবাইকে দেখায় এক, আর আড়ালে তারা আরেক। নিলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে, শেহতাজ খান নাওয়াত, তুই আবারও আমার পিছু নিয়েছিস। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, তুই তোর ডিপার্টমেন্টে থাকবি আর আমি আমার। আমাদের এরিয়া 2 ভাগে বিভক্ত। কথা বরকলাপ করছিস তুই। এবার নাভান চুলগুলো পিছনের দিকে ব্রাশ করে কপাল ঘষে নিলয় চৌধুরীর মতো করে বলে ওঠে, উফ, সো স্যাড মিস্টার নীলা চৌধুরী। আবারও হেরে গেলি। ভুলে যাস না, তোর এরিয়ার ধারণে শেহতাজ খান নাভান, যেখানে পুরো ঢাকা শহর শেহতাজ খানের এক কথা উঠবে বসবে। আর তুই তোর সো কল্ড এরিয়ার কথা বলছিস। ফানি। নিলয় যেন এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু না, সে নিজের রাগ কন্ট্রোল করে। সামনে নির্বাচন, এখন রেগে কিছু করলে সব হারাতে হবে, আর তার বাবার সম্মানও নষ্ট হবে। সে বখাটে মেয়েবাজ হতে পারে, কিন্তু বাবার সম্মান নষ্ট হোক তা সে চায় না। যা করে আড়ালেই করে, সব কিছুর প্রতিনিধি থাকে। আগে যেমন প্রতি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু এখন তা না। নির্বাচনের জন্য দল থাকবে, এটাই স্বাভাবিক। সেটা যে কোনো জায়গার হতে পারে। নির্বাচন মানেই দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করা। গত 3 বছরে একবারের জন্যও নিলয় এই প্রতিনিধি পায়নি। তার একমাত্র কারণ শেহতাজ খান নাবান। এবার বেশ আটসাট বেঁধে নেমেছে নিলয়। এখানে হলগুলো 2 ভাগ করা, বলতে গেলে 2 এরিয়ার, যার এক এরিয়ার দায়িত্বে আছে শেহতাজ খান নাভান। আরেক এরিয়ার দায়িত্বে রয়েছে নিলয় চৌধুরী। যার হলে স্টুডেন্ট বেশি, তার তো দল ভারী থাকবেই। নাভান কটাক্ষ করে মুখে চু চু শব্দ করে বলে, মেয়েদের বডি দেখিয়েও দ্য বিগ স্টাইলিশ হ্যান্ডসাম বয় নীলা চৌধুরী মেয়েদের তার কবজে নিতে পারে না। সো স্যাড। নিলয় পাল্টা উত্তরে বলে ওঠে, এইসব তুই করছিস, আই এম ড্যাম শিওর। তা না হলে সবাই আমার হলে ওঠে। সকাল হতে না হতেই তোর হলে চলে যায় কেন? আর তুই তাদের সিট দিচ্ছিস কেন? পিছন থেকে অদির খান
কিছুটা ঠাট্টার সুরে বলে ওঠে। ভাই নিলয়, শীতকাল এসেছে, তোকে একটা পরামর্শ দিই। আমি এবার ফ্রিতে জ্ঞান দিই, তার জন্য অবশ্য চার্জ নিই না। যাই হোক, তোকে একটা সেই পরামর্শ দিই, তুই চাইলে ট্রিটও দিতে পারিস, আমি কিছু মনে করবো না। ঠোঁটে হাসি রেখে আবার বলে ওঠে। শীতকাল এসেছে, দিনে সবজি বেচবি আর রাতে পিঠা বেচবি। এই রাজনীতি তোর জন্য না ভাই। আর পড়াশোনাতেও তো ঘোড়ার ডিম পাস, থাকার ভিতরে খালি বডিটা, মগজে বুদ্ধি না থাকলে বডিটা তো থুক, বডি দিয়ে কি হবে? এবার মনে হয় নাভানও হাসলো, কিন্তু না, এই মুডি ছেলেটা তো হাসেই না। এই যে অধীর কত মজার কথা বলে, অন্য সবাই হেসে মাঠে গড়াগড়ি খায়, কিন্তু নাভান নির্লিপ্ত হয়ে বসে থাকে। মাঝে মাঝে অধীরের মনে হয় নাভানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহ তাআলা দেয়নি। তখন অধীর নিজেকে সান্ত্বনা দেয়। থাক বন্ধু, আমার দেখতে তো মাশাল্লাহ কত গুণের অধিকারী, বাইক রাইডার, চ্যাম্পিয়ন, নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়েও বিদেশের নাম উজ্জ্বল করেছে। থাক, আল্লাহ তো সবাইকে সব দেয় না। তখন নিজের মনে অধীর আবারও বলে ওঠে। যদি থাকে নসিবে বন্ধু একদিন প্রেমে পড়িয়া, একলা একলা হাসিবে। নিলয় বেচারা একটু বেশি অপমানিত হলো যেন। ওদের স্পষ্টবাদী ছেলে, যা বলে ডিরেক্ট। নিলয় আর না দাঁড়িয়ে হুমকির স্বরে বলে ওঠে। ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব, সে যেটা দেখবি আমার হবে। আর তোর ক্ষমতা থেকে কিন্তু আমার ক্ষমতা কম না। আমার বাবা মন্ত্রী, ভুলে যাস না, আমি মন্ত্রী আজমির চৌধুরীর ছেলে। নিলয়ের উদ্দেশ্যে আবারও অধীর বলে ওঠে। দুল দুল দুলনি, মানুষ চিনতে শেখনি, বাস খাবে যখনই, শিক্ষা হবে তখনই। না, আর এক মুহূর্তও দাঁড়ালো না নিলয়। নিলয় যেতেই নাভান অধীরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে। তোর ফোন কই? কেন? দে ফোনটা দে। পকেট হাতড়ে ফোনটা নাভানের দিকে বাড়িয়ে দিতেই গম্ভীর মুখে বলে ওঠে নাভান। যে ফোন দরকার সময় কাজে লাগে না সে ফোনের দরকার নেই। বেচারা অধীর না বুঝে হাসি মুখে ফোনটা দিতেই ফোনটা হাতে নিয়ে পুকুরে ছুঁড়ে মারে নাভান। বেচারা অধীর ছুটে যায় ফোন উঠাতে। হুজুগের বসে ভুলে বসেছে নাভান, লেকে ফোনটা ছুঁড়ে ফেলেছে। কি আর, ঝপাস শব্দে পানিতে পড়ে অধীর। চারিদিকে ছেলেমেয়েরা ছুটে আসে দেখতে। এসে দেখে অধীর রাগী চোখে নাভানের দিকে চেয়ে আছে। তাদের বুঝতে বাকি নেই আবারও নাভানের রাগের শিকার হতে হয়েছে অধীরকে। তাদের খুনসুটি সবাই দেখে উপভোগ করে। দুইজন দুই মেরুর, একজন প্রাণবন্ত আরেকজন গম্ভীর। অধীর যখন বুঝতে পারে হুজুগের বসে সে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, তখন কোমর সমান পানিতে দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে নাভানকে উদ্দেশ্য করে বলে। এটা কি করলে তুই? শালা, আমার ফোনটাকে কেন হত্যা করলে? এর দায়ে তোর নামে আমি অ্যাডভোকেট কাজল খানের কাছে মামলা দিব। ছেলে মেয়েরা অধীরের কথা শুনে হাসে। মায়ের কাছে ছেলের নামে মামলা দিবে, তাও ফোনের জন্য? লাইক সিরিয়াসলি? বাইক স্টার্ট দিতে দিতে নাভান বলে ওঠে। যদি তোর বডি মেয়েদের চোখে ধর্ষণ না করতে চাস তো জলদি আয়। ব্যাস আর কে পায় অধীরকে। নিজের শরীর দুহাত আড়াআড়ি ভাঁজ করে মেয়েদের উদ্দেশ্যে বলে। এই নির্লজ্জ স্বচ্ছন নেদুরা, আমি তোদের চোখে ধর্ষণ হতে চাই না, এটা আমার বউয়ের হক। বেচারা বউকে তখন কি জবাব দিব? ওদের থেকে বড় কথা নজর লাগবে তোদের। আমি আজ কিউটি পাই, নজর টিকা দেয়নি। ও মাই গড! বলে ছুট লাগায় নাভানের বাইকের পিছু। বেশি দৌড়াতে হয় না অধীরকে। বাইকের স্পিড স্লো হতেই অধীর লাফ দিয়ে উঠে পড়ে। চল না জানু, প্লিজ। 2 বছর ব্যাপার, প্লিজ। আমি অনেক কষ্ট করে পাপাকে রাজি করিয়েছি। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতি প্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। নেপালের পোখারা অঞ্চলের ধামপুস গ্রামটি অন্নপূর্ণা রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য, সংস্কৃতির অভিজ্ঞতা এবং শান্ত গ্রাম্য পরিবেশের জন্য বিখ্যাত। নেপালের এই শহরে গত 5 বছর ধরে এসেছে তারা রাশিয়া থেকে। মেহেরিমা ইসলাম হেরা নামের মতো যেন সুন্দর মেয়েটা। শুধু সুন্দর বললে ভুল হবে, অত্যাধিক সুন্দর এই মেয়ে। রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে কি এই সৌন্দর্য, নাকি আল্লাহ তাকে এমন সৌন্দর্যের অধিকারী বানিয়েছে ভালোবেসে যত্ন করে? না, আল্লাহ তো তার একার না। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তার মধ্যে একজন সে। অধিক সৌন্দর্যের অধিকারী মেহেরিমা ইসলাম হেরা। হেরার মা নেই, বাবা তার ব্যবসার কাজে দেশে দেশে ঘুরে। রুষারও মা নেই,
তার বাবা ইতালিতে থাকে। হেরার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব, তাই তো মা হারা দুই মেয়েকে একসাথে রাখে। মেয়েদের যখন যা লাগে তাই বলতে দেরি হয়, দিতে দেরি হয় না। অত্যাধিক ভালোবাসে মেয়েদের, তাই তো মেয়ের কথা রাখতে বাংলাদেশে যেতেও রাজি হয়ে যান জাওয়াত খান। রুষা মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী। হেরার চুলগুলো কোমর অবধি, আর রুষার চুল বিদেশি স্টাইলে ছোট। দুজনই আগুন সুন্দরী বলা যায়। হেরা সারাদিন ঘুরঘুর করছে মেয়েটাকে রাজি করানোর জন্য, কিন্তু এই মেয়ে যা ভাব ধরেছে যেন বাংলাদেশ নামে কোনো দেশ আছে তা তার অজানা। হেরার তো মন চাচ্ছে থাপ্পড় দিয়ে গালে ব্লাশন ফুটিয়ে তুলতে, কিন্তু না, এই মেয়ের কাছে সব। সে রাজি তো বাংলাদেশ কনফার্ম হবে যাওয়া তার জন্য। হেরার গানের গলা বরাবরই ভালো। সে চায় বাংলা গান, নাট্যশিল্প এগুলো খুব ভালো করে শিখতে, কিন্তু বিদেশে তা হবে না। তাই তো এত তোড়জোড়। তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন চাচ্ছে? তার চেয়ে বড় কথা, বাংলাদেশ আমাদের জন্য অভিশাপ, ভুলে গেলি? না, ভুলিনি, এর জন্যই তো যাওয়া। কথাগুলো মনে মনে বলে ওঠে মেহেরিমা ইসলাম হেরা। রুষা এবার সন্দেহ ভাজন চোখে তাকায়। কি ব্যাপার বলতো? তুই নাট্য শিল্পকলা নিয়ে পড়ছিস, ভালো কথা। এখানেও তো কত ভার্সিটি আছে। এমনকি ছোট বাবা বলেছে তোকে অন্য দেশে যেতে, কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন? কাহিনী কি মামা? শোন, মনের মধ্যে কূটনীতি কিছু চললে ফটাফট বলে ফেল। রুষার কথার পৃষ্ঠে হেরা বলে ওঠে। শিরুষা, তুই এতদিনে আমায় এই চিনলি? এই জীবন রেখে কি লাভ আমার, বল? যা, আজ থেকে আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তায় চলবি। যেখানে বিশ্বাস নেই সেখানে থেকেও কোনো লাভ নেই। হয়েছে, নাটকবাজ মহিলা। নাট্যকার হইতে পারবি তুই, আর পড়াশোনাও তো এই সাবজেক্ট নিয়ে। আমি কিছু বললেই এতগুলো এইগুলো কথা বলিস। তোর মতো সারাদিন তো উপন্যাসের নায়কদের উপর ক্রাশ খাই না আমি, যাদের কোনো অস্তিত্বই নেই, তাদের নিয়ে সকাল সন্ধ্যা ভাবিস। ছ্যা, ছোট লোকি ব্যাপার স্যাপার। হেরার কথায় তরাত গতিতে রুষা বলে ওঠে। এই, তুই উপন্যাসের নায়কের ডায়লগ বললি কেন? একদম আমার হিরোর ডায়লগ বলবি না, কপিবাজ মহিলা। এবার হেরা বেশ রেগে যায়। খাটের উপর পা ভাঁজ করে বসে চোখ ছোট ছোট করে বলে ওঠে। এই লুচ্চা মহিলা, আমি খাই, তোর উপন্যাসের নায়করা খায়। আমি গাড়ি দিয়ে চলি, তারাও চলে। আমি কথা বলি, তারাও কথা বলে। আরে মহিলা, ক খ গ স্বরেও থেকে ও এর ভেতরে যা শব্দ গঠন হবে তাই কি কপি নাকি? হ্যাঁ, তাহলে তাদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করতে বলিস। তোর উপন্যাসের নায়ক ভাগ্য ভালো হাগে না, তা না হলে বলতি আমি ওইটারও কপি করি। গেট আউট। এই, আবার আউট বললি কেন? আউট বলে আমার কল্পনার হিরো। হেরা রাগী চোখে তাকিয়ে মোনাজাতের মতো করে বলে ওঠে। ওমর আল্লাহ, এই ডায়লগুলো পৃথিবীর বুক থেকে মুছে ফেলো, দয়া করে রহম করো আল্লাহ। রুষা ও হেরা বাংলাদেশে এসেছে আজ 1 সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূরণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বেচারি তো নখ কাটছে আর রুমে পাইচারি করছে। ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনি এক আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া খুব কঠিন। কেউ শাহবাগ থেকেও হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না। হল পলিটিক্স খুবই ভয়াবহ। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না করা, তাদের মালামাল এনে দেওয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করে হয়তো একটা লিগ্যাল সিট পাবেন। আর তা না হলে গণরুমে অসহ্য কষ্ট সহ্য করতে হবে। আমি জানি না আপনি কি করেন। আপনি যদি ডাভিতে সত্যিই ভর্তির ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনার ডাভির পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন। এরপরে যখন হলে উঠবেন, তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রোকেয়া, কুয়েত, মৈত্রী, বঙ্গমাত্রা, ফজিলাতুন্নেসা, মুজিব হলে খুব ভয়াবহ রাজনীতি চলে। আর শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হলে রাজনীতি কিছুটা কম। মোদ্দা কথা, আপনি যদি ঢাকার স্থানীয় হন, তাহলে সবাই আপনাকে পরামর্শ দিবে হলে না উঠতে। কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মানবিক দিক বিবেচনায় আপনি হলে উঠতে খুব বেগ পেতে হবে। আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, তাহলে হয়তো গণরুমে উঠতে পারেন। তবে সেখানে কষ্ট এবং বড় আপুদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে। 25 থেকে 40 জন পর্যন্ত ছাত্রছাত্রী থাকে। ছেলে মেয়ে উভয়দেরই এরকম ভোগান্তি পোহাতে হয়। গণরুমে কোনো খাট নেই। ফ্লোরের উপর একটির পর একটি তোষক পেতে ছাত্রছাত্রীরা শুয়ে থাকে।
শোয়ার ব্যবস্থা ইঞ্চিখানেক দূরত্ব হওয়ায় রাতে প্রচুর গরম লাগে। তাই মাঝে মাঝে হলের ছাদে ছাত্রছাত্রীরা গিয়ে ঘুমায়। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বই, ব্যাগ, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই। তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। সিটগুলো পাশাপাশি হওয়ায় মশারিও অনেকাংশে ব্যবহার করার জায়গা থাকে না। তাই রাতভর মশার কামড়ে ঘুমাতে পারে না ছাত্রছাত্রীরা। এর উপর বাড়তি হিসেবে আছে ছারপোকা। অনেকে তাই না ঘুমিয়ে ঘরের জানালা দিয়ে অপেক্ষা করে রাত পোহানোর। রাতের ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আগামীর ভবিষ্যৎ। তাই গণরুমে বসবাসকারী এই ছাত্রদের বসবাসের মান উন্নয়নে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনের দিনের পথ চলা সহজ হবে। কিন্তু তারা এদিকে লক্ষ্য করে না। দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের উপর। রুষা এক লাফে খাটের উপর বসে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, মামা, আমি যাব না। এত সুন্দর জীবন আমার, আমি কেন ছারপোকার কামড় আর ওই মহিলাদের কাজ করতে যাব? তোর শখ থাকলে বল, আমার যা কাপড় আছে সব আমি তোকে দেই পরিষ্কার করতে। দরকার পড়লে ভাড়া করে এনে দেব, তাও আমি ওই হলে যাব না। কাঁদো কাঁদো মুখ করে বলে ওঠে কথাটা রুষা। হেরা মনে মনে বলে, এ মেয়ে এত কথা বলে কেন এই মেয়েটা? কই হেরাও তো বকবক করে, তাই বলে এত ওভার না। না, না, বাংলাদেশ যখন এসেছে তখন পাবনা থেকে এই রসুন রানীকে ঘুরিয়ে আনতে হবে। পাগলের সাথে দেখা করে যদি একটু পাগলামি বন্ধ হয়। হেরা নিজের কাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রসুন রানী, জানিস সামনে না বই মেলা হবে, কিছুদিন পর যাবি? বইমেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হেরার সাথে ঘেঁষে বসে হাস্যমুখ নিয়ে বলে ওঠে, সত্যি বলছিস? এই পাখি, বল না, কবে নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার কথা সব শুনতে হবে। এসেছি এনজয় করতে, তাই যদি না করতে পারিস তাহলে এসে লাভটা কি? হেরা থেমে আবার বলতে শুরু করে, আরে আমি থাকতে কিছু হবে না তোর। আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো। হেরা যা মেয়ে, তার উষার থেকে কে ভালো জানে, তাই তো এত ভয়। শান্ত মাথায় সব বুঝাই হেরা তার রসুন রানীকে। মেয়েটাও বুঝে। সত্যি বলতে বাংলাদেশের কালচার তাদের খুব ভালো লাগে। আর নাট্যশিল্পকলা তো সব দেশ থেকে এগিয়ে আছে। তাই তো এখানে আসা তার। কিন্তু তারা যে বাহিরের দেশ থেকে এসেছে তা গোপন রাখছে সবার কাছ থেকে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম। কিছু মানুষ আছে টাকা পয়সা দেখলে পিছন পিছন ঘুরে। তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষের সাথে খারাপ বিহেভ করে। তাই তো তারা জানাতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট কাজল খান অধীরে রুমে এসে তার জ্বর চেক করছে। নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাভানও গম্ভীর মুখ করে চলে গেছে মেডিসিন আনতে। রাত তখন 11টার কাটায়। জ্বরের ঘুরে ছেলেটা কেমন করছে। কাজল খান ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে ওঠে, কিউটি পায়, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য ওই সাতচুনিরা আমার বডিতে মুখ লাগিয়েছে। যার জন্য আমার শরীর ব্যথা করছে। আর তোমার ওই পোষা মুখ ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি কিউটি পায়? নাকি দাম বেশি দেখে কিনতে পারোনি? তুমি কি আগে গরিব ছিলে? ছেলের এমন দুষ্টু কথায় কাজল খান মনে হয় মজা পাচ্ছে। এই ছেলেটাই তো তার হাসির কারণ। নাভান তো কথাই বলে না ঠিক মতো। যা বলবেন তিনি সব শুনবে। কিন্তু গম্ভীর মুখে আর একটু হাসলে কি এমন হয়? 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অব্দি হাসি দেখতে পায়নি কাজল খান। ভাবনার মাঝে নাভান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি। ছেলের কথায় কাজল খান ছেলের মুখ পানে তাকায়। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে। একবার চোখ রাখলে চোখ ফিরাতে মন চায় না। তার কলিজাই ছেলে। এই ছেলের কিছু হলে সে যে বাঁচবে না। এই ছেলেই যে তার দুনিয়া। ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায়। আগের থেকে কি ছেলেটা আরো সুন্দর হয়েছে? হয়েছে। এই যে এখন ছেলেটা কেমন মুখে হালকা দাড়ি রেখেছে, তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবে কত মেয়ে পাগল জানি তার ছেলের বউ হবার জন্য। ছেলের হাত নিয়ে কানি আঙ্গুলে দাঁতের কামড় দেয় কাজল খান। শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বাজান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়। ক্ষিপ্ত গলায় বলে, কিউটি পায়, এত দামি জিনিস ওরে দিলা কেন? আমি কলিজা হব? ছেলের কথায় কাজল খান হাসে। হাস্য মুখে বলে ওঠে, আচ্ছা,
একজন ফুসফুস, একজন কলিজা। হয়েছে? নে এবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। কথাখানা বিড়বিড় করে বললেও অধীর শুনে ফেলেছে। তার কান অবধি কথাখানা যায়নি ঠিকই, কিন্তু অধীর নাভান ঠোঁট নাড়ানোতে বুঝে ফেলেছে সে কি বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানো, সে তো নাভান ইশারা দিলে সব বুঝে ফেলে। ছেলেদের খাবার খাইয়ে কাজল খান নিজের রুমে চলে যায়, আর নাভান অধীরের পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েদের থেকে নাজুক, একটু শরীরে বৃষ্টির ফোঁটাও পড়তে পারে না। জ্বর ঠান্ডার সাথে সাথে এসে ছেলেটাকে কাবু করে ফেলে। নাভান মনে মনে কয়েকটা গালি দেয়। সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ, লাইক পানিতে। তখন মেয়েদের কথা না বললে হয়তো এই ছেলে পানিতেই দাঁড়িয়ে বকবক করে যেত। মাঝে মাঝে নাভান ভাবে, এই ছেলেটা আহাম্মক। আহাম্মকই তো, শুধু বকবক আর দাঁত কেলাতে জানে, আর কিছুই শিখাতে পারেনি এই ছেলেকে। নাভান ব্যালকনিতে গিয়ে গিটার হাতে নেয়, চোখ বন্ধ করে একটা স্যাড টিউন তোলে, যেই সুরে কাউকে অনুভব করে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সাড়া, আমি দিশেহারা, বলো কি? আজ সকালটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। রিক্সা করে 2 বান্ধবী ভার্সিটিতে যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে হেরা। যতই নিজেকে সাহসী প্রমাণ করাক, আসলে সেও ভীতু। কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে। রুষা হেরার কথা মতো স্কার্ট আর টি শার্ট পরেছে। দুজনেই সেম, কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষার কপালে কি আছে তা একমাত্র উপর আল্লাহ জানেন। এই স্কার্টটা সে পরতে কমফোর্ট ফিল করে না। সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফোর্ট ফিল করে। সামনে হাওয়াই মিঠাই দেখে ছুট লাগায় রুষা। বেচারি হেরা মহা বিপদে। এই মেয়ে তো তাকে পাখি বলে, আর এই মেয়ে পাখির মতো ফুরুৎফারুত উড়ে যায়। তারও বাচ্চা মন, দুজনই সমবয়সী, আর বাংলাদেশে এসে এসব দেখে তারও তো ইচ্ছে করছে ছুটে এটা সেটা কিনতে খেতে। কিন্তু না, তাহলে মানুষ কি বলবে? তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলো দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিস্কি জায়গা, তাই তো তারা তেমন বের হতো না। তাছাড়া এইসব হাওয়াই মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না। এই যে উপরে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ, বাগান বিলাসের সমারোহ, পাশে লেক আর পাকার রাস্তা, কি সুন্দর ফুল পড়ে রাস্তায় বিছিয়ে রয়েছে। হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। 2 বান্ধবী কম বোন বেশি যুবতী চেটেপুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকতেই সবাই হা করে তাকিয়ে আছে 2 রমণীর দিকে। রুষা সবার এমন তাকানো দেখে হেরাকে উদ্দেশ্য করে বলে, এই পাখি, আমার মুখে কি দাড়ি টাড়ি গজিয়েছে? দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবাই আমার দিকে। রুষার কথায় চারিদিকে তাকিয়ে হেরাও থতমত খেয়ে যায়। সত্যি সবাই তাকিয়ে আছে। তার কারণ কি বুঝতে পারে না 2 রমণী। হেরার হাত কেমন চটচটে হয়ে গেছে। চারিদিকে ঘুরে পানির কল পেতেই তার কাছে যায় হাত ধুতে। হাত ধুয়ে যেই পিছে ফিরতে যায়, তখনই ধাপ্পাস। আরে আরে, কি ভাবছেন নায়কের সাথে ধাক্কা লেগেছে? আরে ভাই, এটা গল্প নয়, এটা বাস্তব। ধাক্কা লেগেছে ঠিকই, পড়েছেও ঠিকই, কিন্তু কার সাথে আর কে কার উপর পড়েছে এমন কাহিনী ঘটেছে বলে রুষা তার কল্পনায় ডুব দেয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, হ্যাঁ পাখি রে, আমার হিরো পেয়ে গেছি মনে হয়। এবার উঠে আমায় দেবে এক থাপ্পড়, এক থাপ্পড়ে প্রেম। উফ, হাউ রোমান্টিক। পাখি, আমার লজ্জা লাগছে, আমি তাকাতে পারছি না। আবার এ মেয়ে আবার কল্পনার জগতে হারিয়ে গেছে। এদিকে 2 মেয়ের উপর চাপা পড়ে তার কোমর এর হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার অবস্থা। রুষা উপরের ব্যক্তির বক্ষস্থলে হাত দিতেই লাফ দিয়ে উঠে যায়। উপরের মেয়েটি বুকে থুতু দিয়ে হাঁপাতে থাকে। আরেকটু হলে তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত। ভাগ্যে সেটা মেয়ে। বেচারি রুষা তো ব্যাককল মার্কা হাসি দেয়। কল্পনার জগৎ থেকে বের হয় হেরার ধমকে। রসুর বাচ্চা, থাপড়ে তোর গাল ব্লাশন স্টিকার লাগিয়ে দেবো একদম। উঠ বলছি। এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হেরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রুষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখা অবয়ব দেখেই বোঝা যাচ্ছে। হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম নাম কি? মেয়েটি মায়াভরা চোখে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। কিছু না বলতে দেখে হেরা আবার বলে, কি ভাবুক রানী, কই হারিয়ে গেলি রে? হেরার কথায় ধ্যান ভাঙে মেয়েটির। ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে তার দিকে। ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বাহ, সত্যি তুমি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হীরা।
হ্যারা রুষাকে পরিচয় করাতে যাবে, তার আগে কথার ফোড়ন কেটে রুষা বলে ওঠে, আমি সঞ্জনা মেহরিন রুষা। ও আমার বোন বেশটি কম। রুষা হাত বাড়াতেই রোজ নামের মেয়েটি দু কদম পিছিয়ে যায়, যা দেখে হ্যারা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বইন, আমি মেয়ে মানুষ, ছেলে মানুষ নয় যে প্রথম ধাক্কাতে প্রেমে পড়ে যাব, হাত ধরাতে চুমু খেতে চাইব। নাও, মোলাকাত করো। রোজ নাক মুখ কুচকে বলে ওঠে, তোমার হাত এমনিই বেশি চলে, একটুর জন্য। না লজ্জায় মেয়েটি বলতে পারল না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সব কিছু ঠিক ছিল। ভার্সিটির প্রথম দিন আসলাম, ভালো কথা, ধাক্কাও খেলাম, ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আসলো কোথা থেকে? ছোটলোকি ব্যাপার হয়ে গেল আমার সাথে। না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি তো পারলাম না কারো সিনারি দেখতে। হ্যারা দাঁতে দাঁত পিষে দেয় এক লাত্তি রুষার পায়ে। ও জায়ান কৃতিক গো, ও রিত খান গো, তোমার ভালোবাসাকে আঘাত করেছি গো। চুপ রসুন রানী। আর একটা কথা বলে থাপড়ে ব্লাশারি স্টিকার লাগাবো একদম তোর টসটসা গালে। রুষা গালে দুই হাত দিয়ে না বুঝায়। হ্যারা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনের স্টিকার লাগিয়ে দিবে, তার থেকে ভালো চুপ থাকা। হ্যারা রোজকে সরি বলে, মেয়েটিও সরি অ্যাকসেপ্ট করে। করবেই না বা কেন? হ্যারা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রিয়েল সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হ্যারা মেয়েটা হাইটে 5 ফুট 3 ইঞ্চি। সেও তাদের মতোই লম্বা। রোজ হ্যারার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হ্যারা মেয়েটা অত্যাধিক সুন্দরী। চোখগুলোতে কি মেয়েটার লেন্স পড়েছে, মনে হচ্ছে অত্যাধিক কালো, নাকি মেয়েটার চোখেই অত্যাধিক কালো লাগছে। পাপড়িগুলো লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচে তিল, আর থুতনি কেমন কাটা থাকায় মারাত্মক কিউট ও মায়াবী লাগছে। রুষা মেয়েটির সুন্দর, মেয়েটার গালগুলো আপেলের মতো। তারও ঠোঁটের উপর একটা তিল রয়েছে। মা, রোজেরও তো তিল রয়েছে। রোজের তো জায়গায় জায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তার তিলওয়ালা বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো, ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানালে তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটলে মনে হবে একটা গ্যাং যাচ্ছে। আর দেখতে পাই একই রকম হাইটে, চাল চলনে। রোজের ভাবনার মাঝে হ্যারা বলে ওঠে, তুমি কোন ইয়ার? হ্যারা উত্তরে মেয়েটি বলে ওঠে। অনার্স ফার্স্ট ইয়ার। হ্যারা খুশি হয়ে বলে ওঠে, আমরা। বাহ, খুব ভালো হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি আমরাও এসেছি। যাক, ভালোই হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানি জিগার ফ্রেন্ড, কম বোন বেশি টাইপ। রোজ এবার 2 কদম এগিয়ে গিয়ে হ্যারাকে বলতে থাকে, হতে পারি, একেবারে পারফেক্ট আছো তোমরা, কিন্তু এই রসুন রানীর হাত সামলিয়ে রাখতে বলবে। এবার হ্যারা আর রোজ অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি রুষা তো বুঝলো না তার হাতের নামে কলঙ্ক এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন সে তাদের কথার পৃষ্ঠে বলে উঠল, থাক না, দুই একটা কলঙ্ক আমির হাওলাদারের ডায়লগ বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধিত্ব করা, আইন প্রণয়নে অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহায়তা করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন দেন, সরকারের কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকার মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল খান আজ একজন নেত্রী। সে জনগণের পছন্দের ব্যক্তি। সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে যায় রাস্তা দিয়ে তখন অনেকে বলে, ওই যে দেখ, শেহতাজ খান নাভানের মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মনের মানুষ, তেমন মাটাও হইছে এক্কেরে খাঁটি সোনা। যেমন রূপ তাদের, তেমন গুণ। ইস, কি যে শান্তি লাগে তখন কাজল খানের। সে সার্থক নারী। একটা মায়ের জন্য এই শব্দগুলো যে কত দামি তা একজন মা জানে। ইস, সে যদি পারত সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে, মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, সে এখন চাইলেও এগুলো করতে পারবে না।
গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। গুরুজনদের বাণী, তাই কপি বলবেন না বোঝার জন্য লিখতে হচ্ছে। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। কিন্তু কিছু মেয়ে আছে তার বিপরীত। তার মধ্যে কাজল খান নামের মহিলাটি রয়েছে, যার নিজের আত্মসম্মান সবার আগে, যেখানে সে নিজেকে একজন সম্মানযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করে, নিজের সীমা নির্ধারণ করতে পারে, না বলতে শেখে এবং সমাজে আরোপিত বৈষম্যমূলক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর। যদি সে সঠিক পথে চলতে পারে, তার মন মানসিকতা পবিত্র থাকে। আজ একটা বৈঠকে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো দুই ছেলেকে নিয়ে সে সেখানটায় গিয়েছে। You bastard. How dare you say filthy things about my mother? I'll rip out your tongue and throw it to the dogs. You haven't grown wings to death yet, but your ticket is confirmed. লোকটির বাজে কথা শুনে রাগে থরথর করে কাঁপছে নাভান। উপরের কথাগুলো রাগে বলে ওঠে সে। লোকটি নিজের গলায় হাত দিয়ে বলে ওঠে, আহ, আমার কথা বন্ধ করলে সবার কথা তুমি বন্ধ করবা কেমন কইরা? তোমার মায়ের যা রূপ তাতে তো আমার আরও 5-6টা বিয়ে দেওয়ান যাইব। জনপোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়া বহন কেন? সবাই তো এত এডাই কয়। লোকটির ইঙ্গিত বুঝে নাভান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটিকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলে। You haven't grown wings to death yet, but your ticket is confirmed. বলে একটা কল লাগায়। ব্যাস, কিছু মুহূর্তেই একটি গাড়ি এসে তুলে নিয়ে যায় কজন মুখোশধারী লোক মিলে লোকটিকে। রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সাই সাই করে চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে কেউ যদি তার মায়ের নামে বাজে কথা বলে, তখন সাধারণত তার অনুভূতিগুলো খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়, অসম্মানিত ও অপমানিত লাগে। কারণ মা শুধু একজন মানুষ না, ছেলের কাছে তিনি সম্মান, ভালোবাসা আর আত্মার জায়গা। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ জমে ওঠে। অনেক সময় সেই রাগ মুখে প্রকাশ পায় না, কিন্তু বুকের ভেতর আগুনের মতো জ্বলে, কষ্ট ও মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতে বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদের ইচ্ছে জাগে, কারণ মায়ের অপমান মানে নিজের অস্তিত্বকেই অপমান করা। বাংলার সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র ও সম্মানিত সম্পর্ক। তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলের কাছে শুধু অপমান নয়, এটা তার আত্মসম্মানে সরাসরি আঘাত করে। কিন্তু নাভান যে প্রতিবাদ করে এসেছে, ভয়ানক শাস্তিও দিয়েছে, তারপরও তার বুকের আগুন নিভছে না কেন? গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গার মধ্যে অন্যতম হলো ভাওয়াল গাজীপুর। শত শত মানুষ এর কোলাহল পেরিয়ে, যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজের বাংলো বাড়ির ব্যালকনিতে বসে আছে নাভান। যখন বেশি মন খারাপ হয়, তখন সে এই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গিটার হাতে নিয়ে আবারও সুর তোলে। বাবা, তোমায় ছাড়ার দেয় না সেরা। আমি দিশেহারা পলকেই। অধীর, তুমি উঠবে না? ক্লাস শুরু হয়ে যাবে। সেই আধ ঘন্টা ধরে ডেকেই যাচ্ছে কাজল খান, কিন্তু ছেলের তো ওঠার নাম নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে ওঠে, কি হচ্ছেটা কি অধীর? পড়াশোনা কি করতে চাও না? ঘুমু ঘুমু কণ্ঠে ছেলেটা বলে ওঠে। কিউটি ভাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে বউয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল খান। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘোরে উল্টাপাল্টা বকছে। এই ছেলের স্বভাব এমন। কিউটি ভাই, আমার সাথে যার বিয়ে ঠিক করা উপর থেকে, সে কেন সামনে আসছে না আমার? আমি তার বিগ ফ্যান বলে দিও। তার জন্য কোনো মেয়েকে পাত্তা দিই না। কাজল খান তো এবার বেশ রেগে যায়। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তার আগে নাভান কান টেনে ধরে। ঠান্ডা হাতে ছোঁয়া পেতেই অধীরের ঘুম উবে যায়। চেঁচিয়ে বলে, ও কিউটি ভাই গো, ও বউ গো, কই বাছা আমায়? আমার কান ছিঁড়ে ফেললো। নাভান আরো জোরে ধরে।
না, এবার বেচারার কান ছিঁড়ে যাবার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের শত্রুতা? উত্তরে নাভান বলে। তোর ফোন কই? আর এখন কয়টা বাজে? কাজল খান মুখ টিপে হাসে। সেও তো নাভানের মতোই গম্ভীর থাকে, কিন্তু এই ছেলে মাঝে মাঝে এমন কাণ্ড করে, না হেসে পারা যায় না। ওদের অসহায় চোখে তার কিউটি পায়। কাজল খান মায়ের দিকে তাকায়। সে মা খুব কম বলে। মাদার বাংলাদেশ বা কিউটি পায় বলে সারাক্ষণ চিল্লাতে থাকে। মাদার, বাংলাদেশে তোমার ছেলেকে বলো আমার কান ছাড়তে। তোমার ছেলে যে আমার ফোনটাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে, তা কি ভুলে গেছে? নাভানের এবার হুঁশ আসে। সত্যিই তো, গতকাল তো তার ফোনটা লেকের পানিতে ছুঁড়ে মেরেছিল, কিন্তু এই ছেলে ফোন না কিনে ঘুমের ঘোরে বো বো করছে। নাভান এবার দাঁতে দাঁত পিষে বলে। তা বউ লাগবে তাই না? বউ বউ করছিস? যা বাবা, সে আবার কখন বো বো করছিল? এই রে, কি সুন্দর স্বপ্নটা দেখছিল বেচারা, তখন কি ভুলক্রমে জোরে কিছু বলে ফেলেছে? তার মাদার বাংলাদেশের দিকে তাকাতেই দেখে সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মানে কিছু ভুলভাল বকেছে, তা 100% শিওর। বেচারা মোকলেস মার্কা হাসি দিয়ে বলল। ধর, তোমরা কি বলো? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ঠিক মতো লুঙ্গি সামলাতে পারি না, আর বউ সামলানো বিলাসিতা নয় কি আমার জন্য? এবার কাজল খান বলে উঠেন। তা বাবা, তুমি কবে থেকে লুঙ্গি পরতে শিখেছো? যা আবার ভুল বাক্য প্রদান করে ফেলেছে সে। হুশ আসার পর থেকে লুঙ্গি পরেনি কোনোদিন সে। আবারও মোকলেস মার্কা হাসি দেয়। কাজল খান ধীর পায়ে মুখে হাসি এঁটে চলে যায়। মা চলে যেতেই নাভান চোখ ছোট ছোট করে তাকায় অধীরের দিকে। তো ফোন কিনিসটি কেন? তোর মতো কি আমার বস্তা বস্তা টাকা আছে নাকি যে কিনবো? ফোন কিনতে বস্তা টাকা প্রয়োজন হয় নাকি? নাভান দুহাত ভাঁজ করে বুকে রেখে কথাটা বলে। উত্তরে অধীর কান ডলতে ডলতে বলল। আল্লাহর কাছে চাইলে কি কম চাইবো নাকি আজও? নাভান বলল। ও, আল্লাহর কাছে চাস তুই তাহলে? উত্তরে মাথা ঝাঁকিয়ে সাই জানায় অধীর। নাভান এবার খুব আগ্রহ নিয়ে বলতে যাবে, তার আগে রুমের ভিতর আস্তে আস্তে সৃজন বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলে ওঠে। তা কিভাবে চাচ্ছিস শুনি? দেখি আমরাও চাই তোর মতন, যদি পেয়ে যাই। সৃজন হলো অধীর আর নাভানের জানে জিগার দোস্ত। সে কয়েক মাস ধরে দেশের বাইরে গেছে একটা কাজে। আজই সেই জানে জিগার দোস্তদের সাথে দেখা করতে চলে এসেছে। এই সৃজন আর অধীর হলো বদের হাড্ডি। একটা উস্কে দেয় তো একটা রিলিজ করে কথা। নিজের ক্যারেক্টারের মানুষ পেয়ে ছেলেটা আগের রূপে ফিরে এসে বলে। এই গরিবের দিকে একবার মুখ তুলে চাও আল্লাহ, একটা দামি ফোন কেনার টাকা দাও। ও খোদা, একটা দামি বাইক কেনার টাকা দাও। তুমি উপর থেকে একটা টাকার বস্তা হেলায়ে দাও। 3টা বাইক ভার্সিটির ভিতরে প্রবেশ করতেই মেয়েরা হা করে তাকিয়ে আছে। আরে তাকাবে না কেন? এমন কিউট ছেলেদের দেখতে চোখ যে ব্যাকুল হয়ে পড়ে সারাক্ষণ। গেট আপটা প্রায় একই রকম। গুরুজয় স্টাইল শিখায়, শিষ্যরা তা ফলো করে ট্রেন্ড বানিয়ে ফেলে। নাবান হলো যুবকদের স্টাইলিশ আইডল। এই যে চুলের কি একটা কাটিং দিয়েছে, সামনের চুলগুলো লম্বা আর পিছনেও সাইডের চুলগুলো ছোট ছোট করে কাটা। কানের চিপ থেকে দাড়ি শেভ। যে কোনো সাইড থেকে এক এক রকম সুন্দর দেখতে লাগে তখন ছেলেটাকে। এই তো আজ হাফ হাতার সাদা টি শার্ট আর কালো লেদার জ্যাকেট পরেছে, দামি হেলমেট মাথায়, পিছনে গিটার, পুরাই রকস্টার ভাব যেন এই ছেলের মধ্যে বিদ্যমান। পিছনে সাঙ্গপাঙ্গ, তারাও সেম স্টাইল, লাল ঘের স্কার্ট ও সাদা টি শার্ট পরে দুই বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয় রুম থেকে। রোজও তাদের সাথে এই ফ্ল্যাটে উঠবে কিছুদিনের মধ্যে, বাসায় জানিয়েছে তা। যাক, হেরার মাথা থেকে হলে ওঠার ভূত সরেছে, এটাই অনেক। তার অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ, হেরা ও রুষা সবার সাথে কথা বলছিল, তখন সেখানে অনেক ছাত্রীরা বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পায়, বিশেষ করে নিলয়দের হল রুমে। তারা নিলয়দের হলেই উঠতে চেয়েছিল, কিন্তু তার আগেই গুপ্তচরদের কথার ফাঁদে পড়ে যায় 3 রমণী। সবচেয়ে ভয় পায় হেরা, তাই তো আপাতত তার ওইসব চিন্তা ভাবনা নেই। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, তাকে হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। হেরা চোখ বন্ধ করে কিছু মনে করে। কাল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, রুষার পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে হঠাৎ একটা হাত খপ করে ধরে ফেলে তাকে। ওএমজি, কি কিউট! এক দেখায় প্রেমে পড়ে যায় নিলয়। তারা ক্যাম্পাস ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে। ক্যাম্পাসে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে। নিলয় তখন উপরের এক হলে এক মেয়ের সাথে লিপকিসে ব্যস্ত ছিল।
কিন্তু তার চামচা এসে সব ভেস্তে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে। অসময় ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত হয় নিলয়, কিন্তু ছেলেটি তার ডান হাত, তাজা তাজা খবর নিয়ে আসে, তাই তো কন্ট্রোল হারা মুহূর্তে এসেও সে দমে যায়। এই মুহূর্তে অন্য ছেলেরা থাকলে বিরক্ত করার দায়ে মেইন পয়েন্টে আঘাত করে বসতো। আচ্ছা, নিলয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মেয়েটা কি তাকে দুর্বল ভাববে? না, এত ভাবার সময় নেই তার। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে। কি তাজা খবর, বলে ফেল। বস, একটা মেয়ে এসেছে ক্যাম্পাসে, সেই সুন্দর, একেবারে পরী। মেয়েটার সাথে আরো দুটো মেয়ে আছে, তাও বহুরূপী সুন্দরী। কিন্তু এই স্কট করা মেয়েটা সেই সুন্দর, পুরো রাশিয়ান মাইয়া বস। নিলয় ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে। অদিন আর নাবানরা কি ক্যাম্পাসে? না বস, তারা আজ আসে নাই, ক্লাবও ফাঁকা। তার সাঙ্গু পাঙ্গুরা আড্ডা দিচ্ছে। তারা কি হলে উঠবে? জি বস। ব্যবস্থা কর সব। ছেলেটা ভয়ে ভয়ে বলে। বস, মেয়েদের মত পরিবর্তন হয়ে গেছে। আমি কত করে অনুনয় করছি, জানি না কে কি বুঝছে। তারা একেবারে না করেছে বস। মাইয়াটা এত সুন্দর কইরা কইছে, রাগও দেখাতে পারিনি বস। সেই সুন্দর কণ্ঠ। নিলয় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে ওঠে। মনে হয় বেশ দুর্বল হয়ে গেলি। না বস, বিশ্বাস করেন, বইনের চোখে দেখছি। আপনার লাইগা অনেক ভালোই মানাবো বস। আপনি এক দেখায় পছন্দ করবেন, শিওর। নিলয় হাসে। সত্যি ছেলেটা যা বলে তাই হয়। তিহান ছেলেটা তার খাস ছেলে। ছেলেটার রুচি উপরের লেভেলের খাঁটি সোনা সে খুব ভালো করেই চিনে। বহু প্রমাণ পেয়েছে, তাই তো মাসে লাখ টাকার উপর ব্যয় করে তার পিছনে। নিলয় যেতে গিয়ে পিছন ফিরে তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে ওঠে। সাবধান, কোনো রকম মতলব মাথায় আসলে তা ডিলিট করে ফেলো, তা না হলে তোমায় ডিলিট করতে ৯ সেকেন্ড লাগবে। মেয়েটি ছলছল চোখে তাকায় নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটিকে যদি পছন্দ হয় তাহলে পিটিংটা তুমি করিয়ে দেবে। তুমি তো আবার সেই পিটিং দিতে পারো। ন্যান্সি নামের মেয়েটি নিলয়ের শার্টের কলার চেপে ধরে বলে। আমার সাথে নরম গলায় কথা বলো। আমি ফিটিং দিই? কিসের ফিটিং দেই? নিলয় এক ঝটকায় মেয়েটির থেকে কলার ছাড়িয়ে দাঁত পিষে বলে ওঠে। কি মনে করেছিস তুই আমি কিছু জানি না? তুই যে নাবানের পিছু ঘুরে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছিস, তা আমি নিলয় খুব ভালো করে জানি। আমি আবারও বলছি, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার কাজে বাধা দিলে জাস্ট ৯ সেকেন্ড ইউ ফিনিশড। বলে শব্দ করে রুম থেকে বের হয় নিলয়। ন্যান্সি চোখের পানি মুছে বলে ওঠে। তুমি আমার হবে। আমি তোমাতে মজিছি খুব বাজেভাবে। আমি থাকতে পারবো না মেয়ে। তোমার আশেপাশে ভিড়তে পারবে না নিলয় চৌধুরী। এই নেন্সি তা হতে দিলে তো? বলে ম্লান হাসে। যদিও সে নাভানের পিছু ঘুরেছিল অনেক দিন, পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয় তো দেখতে একেবারে হট ভিসে বডি। এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতেই মেয়েরা ফিদা। এদিকে অবশ্য নাবান, অধীর, সৃজন আলাদা। মেয়েরা এমনিতে কোপকাত হয় তাদের প্রতি। ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক। নিলয় তো সত্যি এবার কড়াকড়িভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবেই হোক তার বশে আনতে হবে। তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলেছে। হলে না থাকায় সেটাতেও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছে। আবার টিএসসি চত্বরে এসে রিকশায় উঠিয়ে দিয়ে গেছে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝে রুষা বলে ওঠে। কি রে হারা পাখি, কই হারালি? কাল ওই নিলয় চৌধুরীর কথা। হেরাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রুপ কণ্ঠে বলে। কি মামা, ধাক্কাকে প্রেমে প্রেমে পড়ে গেছিস? এখন তাকে নিয়ে ভাবছিস? আহা, সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হেরা বলে ওঠে। কেন ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিয়ে ক্যাম্পাসে ঢুকবো আমি। আর তখন আমার জয় আমির বা জয়কৃতিক টাইপ হিরোদের সাথে ধাক্কা লাগবে। আমি বই ওঠাতে নিলে সে আমায় উঠিয়ে দেবে, বা আমি নিচে, সে উপরে চিৎপটাং হয়ে পড়ে যাব। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁই ছুঁই, নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা। উফ, হাউ রোম্যান্টিক। তারপরে কুচকুচ হতা হে না। লজ্জা মিশ্রিত মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে। কিন্তু মামা, ছেলেটার বডিটা সেই কিন্তু একেবারে জায়ান্কৃতিক টাইপ ভিট শেপ বডি, সো হট। এবার যেন হেরার নাক মুখ কুচকে যায়।
ছেলেটি সুন্দর, তাই বলে তার সাথে প্রেম, তারপর বডি হট। ছি, এই মেয়ে উপন্যাস পড়ে চয়েস নাউজুবিল্লা মার্কা হয়ে গেছে। তারপর তার সাথে প্রেমের সম্পর্ক জুটিয়ে দিচ্ছে। হেরা মুখে ম্লান হাসি ফুটিয়ে বলে, তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, এই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ান কৃতিক বি শেপ। আরে বই, আমি এসব বডিওয়ালা লোকদের চুইংগাম স্যার ডাকি। বুক চ্যাপটা, পিঠ চিকন, আজব। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তার জায়ান কৃতিকের বডিকে চুইংগাম স্যারের বডির সাথে তুলনা করেছে। না, মানা যায় না। কিছু একটা তো বলতে হবে, তা না হলে বড্ড অপমানে জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে রুষা। এই হেরা পাখি, আমার বেবির বডিকে তুই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক, তোর ক্রাশের বডির থেকে হাজার গুণ সুন্দর আমার জায়ান কৃতিকের বডি। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ? আমার প্রেমিক থাপড়ে গেলে ব্লাশন স্টিকার লাগিয়ে দেব। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে, আর তুই সেই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হয়ে যাস। আরও অভিশাপ দিলাম, খালি দেখতেই পারবা বাট ছুঁতে পারবা না মামা। দু হাত উপরে তোলে মোনাজাত করে বলে ওঠে, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি একটা ফকিরকে হাওয়াই মিঠাই খাওয়াবো, আমিন। টিএসসি চত্বরে নামতেই রোজ ছুটে আসে তাদের কাছে। হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ তোদের ফোন কলের জন্য। আমি আমার ফোনের রিংটনটা বহুত দিন পর শুনলাম। আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটনটা শুনতে পাই না। কিছুটা মন ভার করে বলে উঠে কথাটা রোজ। এবার হেরা আর রুষা দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে প্রশ্ন ছুড়ে, কেন, রিংটোন শুনতে চাইলে ইউটিউব থেকে সেই গান ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটির আনুমণ্ডল মার্কা হাসি দিয়ে বলে ওঠে, ওহ, কেউ কল দিলে গানটা শুনতে সেই লাগে। কলকাতা শেষে গিয়ে ফোন রিসিভ করতে আরও ভালো লাগে। মেয়েটার ইচ্ছার কথা শুনে হেরা নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছা করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এখন ফুল পাগলের সাথে। সে এবার সত্যি এই দুই তারছিড়ার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না, আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুবই চঞ্চল, খুব সহজে সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। সেদিনের বিব্রতকর অবস্থায় পড়ে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাব কি আড়াল করা যায় না কি? সেও পারেনি। একদিনে জানের জিগার দোস্ত হয়ে গেছে তারা। তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে তিনজন থাকবে। হেরা আগে নামতেই রোজ তাকে বলতে থাকে কথাগুলো। হেরা নিচে তো রুষা এখনো রিকশায়। হেরা রোজের সাথে কথা বলায় ব্যস্ত থাকার কারণে রুষা যে স্কার্ট পরে নামতে হিমশিম খাচ্ছিল বুঝতেই পারেনি হেরা। মেয়েটা এসবে অভ্যস্ত নয়। জিন্স আর টপসে কত কমফোর্ট, আর এই দেশে এসে তাকে এসব কালচারের সাথে মানিয়ে চলতে হচ্ছে। এটা তো হেরার কথাতেই করছে সে। কালচারের কি দোষ? এখন বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে পোশাকের দিক থেকে। গুলশানে তো মেয়েরা হাফ প্যান্ট আর ব্লাউজ পরে হেঁটে বেড়ায়, যাকে তারা ব্লাউজ না টপস বলে। তারাও তো জিন্স পরে, তাই বলে ওইসব বস্তি টাইপ মেয়েদের মতো তো না। কিন্তু তাও হেরা তাকে স্কার্ট পরতে বলায় সে সেটাই পরে, যার দরুন চিৎপটাং। রুষা ও রোজের কথায় এতটা খেয়ালে ছিল যে পা নিচে রাখতেই ধপাস করে রাস্তায় পড়ে যায়। হঠাৎ শব্দ হওয়ায় রোজ আর হেরা নিচে তাকাতেই দুজনের চোখ ছানা বড়া। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। হেরা আর রোজ দুজনে ধরে তাকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। হাঁটু ছিলে রক্ত পড়ছে। হেরা কান্না করে দিয়েছে রুষার এমন অবস্থা দেখে। মেয়েটা যে তার কলিজা। হেরা আর রোজ মিলে রুষাকে ধরে উঠায় রাস্তা থেকে। তারপর সে রিক্সা দিয়ে কাছে একটা ডাক্তারের দোকানে যায়। ক্যাম্পাসে ঢুকতেই নিলয় সামনে এসে দাঁড়ায়। হাই হেরাফুল, কেমন আছো? হেরা ও রোজ রুষাকে ডাক্তার দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতেই নিলয়ের কণ্ঠে সামনে তাকায়। ছেলেটা মিষ্টি হাসি দিয়ে তার দিকে চেয়ে আছে। বিনিময়ে হেরাও মিষ্টি হাসে। তা বললেন না তো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে, তোমাদের দেখে ভালো আছি। মানে বুঝলাম না। হেরা উত্তরে বলল, না মানে কিছু না। নিলয় আমতা আমতা করে বলে। পাশ থেকে রুষা বলে ওঠে, ভালো নেই, কারণ আমি বলছি চুইংগাম হিরো। নিলয় রুষার কথায় চোখ ছোট ছোট করে তাকায়। পাশে তাকিয়ে দেখে কাকে বলেছে কথাটা, কিন্তু না, তার পাশে তো কেউ নেই। রুষা বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। হেরার দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকিয়ে আছে হেরা। নখ কাটতে কাটতে বলে নিলয়ের উদ্দেশ্যে, না মানে মানে হয়েছেটা কি জানেন ভাইয়া,
হেরা পাখির না মোটু পাতলুর চুইংগাম স্যারকে খুব পছন্দ। আই মিন, বুঝতে পারছেন, তার ক্রাশ। ওই যে বডি ভিশন যা আপনারও আছে, তাই তো হেরা পাখির পছন্দের নামেই ডাকলাম আপনাকে। দুষ্ট হাসি দিয়ে কথাটা বলতেই পাশ থেকে রোজ মুখ টিপে হাসে। যদিও নিলয় তেমন কিছু বুঝতে পারেনি, তাও রোজের হাসাটা তার মোটেও ভালো লাগছে না তার। কিন্তু প্রেমে পড়লে নাকি এমনই হয়, বাবু, সোনা, কৈতরি, কুমড়ো পটাশ ডাকে। তাও যদি ক্যাম্পাসের ছেলেমেয়েরা শুনে তাহলে কেমন একটা হবে না? আরে নামটাই তো একটু হাস্যকর টাইপ, মনে মনে ভাবলো নিলয়। মেয়েটা পছন্দের নাম আর পেল না, শেষে চুইংগাম। পরক্ষণে ভাবে ডাকলে তাকে ডাকবে, নিলয়ের তো কোনো সমস্যা নেই, তাহলে তো কারো সমস্যা হবার কথা না। নিজের মনে এই নামটাকেই সুন্দর বলে আখ্যায়িত করলো ছেলেটা। রুষা বলে উঠে, তা চুইংগাম হিরো, চলুন ক্যাম্পাসে আড্ডা দিই আমরা। নিলয় তাদের সামনে এমনভাবেই থাকে যাতে তাকে ভদ্র ছেলে বলে জানে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় খুব ভালো। এর মধ্যে নিলয় তাদের ক্যাম্পাসের সব নিয়ম কানুন বলে, ঘুরে ঘুরে সব দেখায়, হেরার সম্পর্কে সব জানতে পারে। শুধু তারা বাহির থেকে এসেছে এটা কাটিয়ে অন্য জেলার নাম বলে। রোজকেও তাদের আসল ঠিকানা বলেনি হেরা ও রুষা। তাদের নিয়ে কানাঘুষা করে ক্যাম্পাসের সবাই, কিন্তু নিলয়ের ভয়ে কেউ কিছু বলতে পারে না। নাভান অধীর দেশে নেই, তারা বাহিরে গেছে কোনো এক কারণে। আজ 1 মাস হতে চলেছে। এই 1 মাসে নিলয়ের সাথে হেরা, রোজ, রুষার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ইচ্ছে মতো টাকা উড়াতে চায় তাদের পিছনে নিলয়, কিন্তু হেরার জন্য পারে না। তাও মাঝে মাঝে রোজ ও রুষা ভালোই বাস দেয়। মাঝে মাঝে তো তারা ঘুরতে বের হয়, আড্ডা দেয় 3 জন। নিলয় হেরাকে কিছু বোঝাতে চায়, কিন্তু হেরার তেমন সাড়া পায় না বলে চুপ থাকে ছেলেটা। যা করতে হবে তাকে সাবধানে করতে হবে। 1 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। অধীর, নাভান আর সৃজন বাহিরে গেছে। হেরা, রুষা, রোজ যেদিন ক্যাম্পাসে এসেছিল ডাক্তারের কাছে না গেলে হয়তো দেখা হয়ে যেত তাদের, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চায়। বাদ্যযন্ত্র রুমের কাছে আসতেই পথ আটকে দাঁড়ায় ন্যান্সি। নিলয়ের থেকে দূরে থাকো মেয়ে। মানে? কিছু না বুঝে উত্তর দেয় হেরা। হেরার কথায় বিরক্ত হয় ন্যান্সি, রাগী ভাব ফুটিয়ে তুলে বলে ওঠে, নিলয় আমার ভালোবাসা, তার আশেপাশে ভিড়বে না। তোমাদের মতো সো কল্ড মেয়েরা নিজের পরিচয় পাবার জন্য, নিজের ক্যারিয়ার গড়ার জন্য নিজের শরীর দেখিয়ে ছেলেদের বশ করো। শোনো, সে পুরুষ মানুষ, সুন্দরী মেয়ে দেখেছে, কয়েকদিন খেয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দিবে। তখন দেখবে তোমার ক্যারিয়ার কই দাঁড়ায়। তাই আগে থেকেই বলছি, আমার ভালোবাসা থেকে দূরে থাকো। হেরা একটু অবাক হয়, হাত বুকে আড়াআড়ি করে ভাঁজ করে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমায় রাস্তার মেয়ে বলার? রাস্তার মেয়ে মানে বোঝো? আর কি বললে? কে কার আশেপাশে ভিড়ছে? ভালো করে দেখে তারপর বলবে। হ্যাঁ, আমি আমার দক্ষতায় বিপি পদে দাঁড়াবো, কারো ক্ষমতায় আর না কারো ব্রেফারে। খুব দেমাগ তোমার। তোমার সো কল্ড দেমাগ এক নিমিষেই ভেঙে দিবে শেহজাদ খান নাভান। ওই নিলয় শেহজাদের নেভালে নেই, সে নাই দেখে উঠছে, তবে এটা বেশি দিনের জন্য না। ন্যান্সির কথা শুনে হেরা বুঝতে পারে ন্যান্সি শেহতাজ খান নাভানের লোক। ক্যাম্পাসে আসার পর থেকে এই ছেলের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে তাকে দেখেনি। মেয়েরা তার হাঁটার স্টাইল, চুলের স্টাইল, বাইক রেস আর গিটার বাজানোর উপর ফিদা। সবচেয়ে আকর্ষণ তার অ্যাডাম স্যাপেলের উপর তিল, যা সহজে মেয়েদের আকর্ষণ করে। তার ঠোঁটগুলা তো একেবারে গোলাপি। আর বডি, উফ, যা পরে তাই হট হট লাগে। কিন্তু মেয়েরা তো তার আশেপাশে যেতেই পারে না। সেই অ্যাটিটিউড। হ্যাঁ, এইসব শুনে শুনে তার এখন মুখস্থ হয়ে গেছে। কিন্তু সে তো অন্য কিছু জানে, যা নিলয় খুব বাজেভাবে প্রেজেন্ট করে। তার নিজ ক্যারেক্টারটা নেভানের উপর চাপিয়ে দেয়। আর এটাও বলে রেখেছে অনেকে তাদের হিংসা করবে, আর সেটাই হলো। ন্যান্সির কথায় পুরো শিওর হয় সে আসলে শেহতাজ খান নাবানের লোক। হেরা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, তোমাদের ক্রাশটা ফাঁস, সে তো ক্ষমতার অধিকারী। আই ডোন্ট কেয়ার। এই মেহরিমা ইসলাম হেরা তার ধার ধারে না একদমই। হয়েছে এমন কত দেখেছি। নাভান এমন একটা ছেলে, তাকে পেতে তোমার 7 জন্মের সাধনা করা লাগবে। তুমি তার নখের যোগ্য না। ন্যান্সির কথায় বেশ রাগ উঠে হেরার। রুষা দম মেরে আছে, রোজ তো চোখ দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না হেরার জন্য। এবার হেরা বলে ওঠে, তোমাদের ওই শেহতাজ খান নাভান আমার নখের যোগ্য না।
আমি ওরকম মেয়ে বা ছেলেদের দিকে ফিরেও তাকাই না। সে নিজে এসেও যদি আমায় প্রপোজ করে না, আমি রিজেক্ট করব। আই রিপিট, রিজেক্ট। মানে বোঝো? এবার পেছন থেকে তিথির, যে নিজেকে নাভানের গার্লফ্রেন্ড বলে দাবি করে। তার অবশ্য একটা কারণ আছে। নাভানের নামে এমন কথা শুনে বেশ রাগী গলায় বলে ওঠে সে। শেহতাসের এমন রুচি হয়নি তোমার মতো খাওয়া মালের দিকে নজর দিবে। কথাটা বেশ গায়ে লাগে হেরার। আসলে নিলয়ের সাথে এত মেশা উচিত হয়নি তাদের, তাই তো এত কথা হজম করতে হচ্ছে। কিন্তু ছেলেটা তো খুব ভালো। সে এবার তিতিরের দিকে তাকিয়ে বলে, কার রুচি কত নিচে যায় তা সময়ই বলে দেবে। একটা কথা আছে জানো তো, জ্ঞানীরা কখনো তর্ক করে না, সময় তাদের হয়ে জবাব দিয়ে দেয়। জবাবটা তুলে রাখলাম আমি। বলে হেরা চলে যায়, সাথে রোজ ও রুষা। 1 মাস পর, ইন প্রেজেন্ট, অধীর গিটার হাতে নিয়ে মল চত্বরের কৃষ্ণচূড়া গাছের নিচে সুর তুলছে টুংটাং শব্দ তুলে। নাভান ক্লাবে গিয়েছে স্যারদের সাথে কথা বলতে। মূলত স্যার ও কমিটির লোক তাকে ডেকেছে। অধীরের সামনে তাদের দলের একটা ছেলে বিজয় এসে বলতে শুরু করে, ভাই নতুন একটা মায়া আইছে, সবাই ক্রাশ ক্রাশ করতেছে, আমিও দেখছি ভাই। ওই নিলয় তো মায়াডারে পটায় ফেলছে। পুরো ভার্সিটির স্টুডেন্টরা বল্লা বলি করতেছে নিলয়ের গার্লফ্রেন্ড নাকি মায়াডা। 1 মাসে সবাই ওই মায়ার প্রশংসা করছে। অধীর নির্বিকার সুরে বলে, তো কে কার গপ গপ তা জানার ইন্টারেস্ট নাই আমাদের। আরে ভাই কথা এটা না, কথা হয়েছে মায়াডারে নাকি কাজে লাগাইবো না ভাই মা এর বিরুদ্ধে। থামে ছেলেটা। এবার বেশ মনোযোগ দেয় অধীর। কাহিনী কি খুলে বল। ছেলেটি বলতে শুরু করে, আরে ভাই সবাই আলোচনা হইতেছে এবার নাকি ভিপি নির্বাচন করব। মেয়েদের যদি কেউ দাঁড়ায় নয়তো কমিটিরাই নাকি একজনদের ঠিক করব। কোনো ছেলে নাকি দাঁড়াতে পারবে না, কারণ প্রতিপক্ষ দল নাই নিলয় ভাই নাম বাতিল করছে। অধীরের কপাল কুঁচকে যায় এবার। সে অবাক হয়ে বলে ওঠে, মানে তাহলে নাভান? নাভান বা এত সবার উপর হেই যা কইব তাই হইব, কিন্তু এখন নাকি ওই মায়ের ভিপি দায়িত্ব দেয়া হইব। নাভান ভাই বাদ। মানে? ভাই। ক্যাম্পাস এরিয়ায় হেরা, রুষা, রোজ সহ কিছু মেয়েরা হেরাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে, তাও চোখ বন্ধ করে। মেয়েটা ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে চোখ খুলে দেওয়ার জন্য, কিন্তু রুষা, রোজ খিলখিল করে হাসছে। নিজের মাথায় ঠাস ঠাস করে কিছু ফাটাতেই ওর হুঁশ আসে। এই বজ্জাত মেয়েরা আজ তাকে ভূত বানাবে। পয়দা দিবস উপলক্ষে কিছুটা সমাদর যাকে বলে। হেরা চেঁচিয়ে বলে, এই না না, প্লিজ এমন করিস না প্লিজ, খুব বাজে দেখতে লাগবে। তখন রাস্তা দিয়ে যাব কি করে বলতো? কে কার কথা শুনে? আটা ময়দা রং দিয়ে তাকে ভূতনি করে ফেলেছে। ছাড়া পেয়ে হেরা ছুট লাগায় সবাইকে ধরার জন্য, কিন্তু হেরার পিছনে যে পুলিশের হাতে বাঁধা 2টা কুকুর ছিল তাকেও খেয়াল করেনি। পুলিশ বেচারা সবেমাত্র পাছাটা চেয়ারে লাগিয়ে বসেছে। হাতে চাটা নিতে নিজের হাতে কুকুরের গলায় বাঁধা দড়িটা হালকা করে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো এদিক সেদিক জহুরি নজরে তাকিয়ে গুপ্তচরদের খুঁজে বের করছে। হেরার চিল্লানো শব্দে কুকুর 2টা ফিরে তাকাতেই হেরাকে ছুটতে দেখে ঘেউ ঘেউ শব্দে ছুটে হেরার পিছু। তীব্র শব্দে নিজের দিকে কুকুর 2টাকে তেড়ে আসতে দেখে। ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম হেরার। সে জমের মতো ভয় পায় কুকুরকে। কুকুর আর হেরার মধ্যে 2000 মিটার দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে দেখে পুলিশও তাদের পিছনে ছুট লাগায়, কিন্তু বুঝতে পারে এভাবে হবে না। পকেট থেকে একটা শুট করে উপরের দিকে। সতর্ক বার্তা পেয়ে কুকুর 2টা থামে, কিন্তু হেরার তো থামার নাম নেই। সে একবারের জন্য পিছন ফিরে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে এই ধারালো ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরবে তাকে। হেরা এমনভাবে ছুটছে যে সামনে কে আছে তা খেয়াল না করেই ঝাপটে ধরে সামনে থাকা ব্যক্তিকে। পিছন থেকে কেউ ঝাপটে ধরায় নাভান একটু সামনের দিকে হোঁচট খায়। এই মাত্র সৃজন ফোন করে এমন কথা বলে যার জন্য মেজাজটা তার খারাপ। তার উপর একটা ভিডিও দেখেছে। অধীর, তিতির, ন্যান্সি আরও কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল হল চত্বরে লেকটার সামনে। নাভান নিজের রাগ দমাতে না পেরে সামনে ফিরে তাকায়। নিজের সামনে এমন আটা ময়দা মাখা মেয়েকে দেখে খানিক ভ্রু কুঁচকায়। পরক্ষণে আবার সৃজনের কথা ও ভিডিওটার কথা মনে করিয়ে দেয়। হাতের চাঁদের স্টিকারটি বলে দিচ্ছে এই সেই মেয়ে, কিন্তু ভিডিওটা পিছন দিক থেকে করায় মেয়েটার মুখ দেখা যায়নি। আর এই মেয়েরও মুখ দেখা যাচ্ছে না। রঙের কারণে চোখ ব্যতীত কিছু বোঝা যাচ্ছে না। নাভা নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের থেকে টান দিয়ে ছাড়িয়ে গালে পরপর 2টা থাপ্পড় মারে। হেরা কুকুরের ভয় প্লাস আচমকা থাপ্পড়ে ভড়কে যায়। কিছু বলতে যাবে তার আগেই চুলের মুঠো ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে নাভান,
টাকার গন্ধটা এত দামি যে নিজের স্বাস্থ্যের শরীর বিলিয়ে দিতে হয় বড়লোক ছেলেদের কাছে। নাভানের কথায় অহংকারের আগুন ছিল, চোখে ছিল অবজ্ঞা। সে তেজি গলায় বলে ওঠে, টাকার জন্য যদি শরীর দিয়ে খেলতে হয় তাহলে অভিনয়টা আর একটু ভালো করতে পারতি। এই শেহতাজ খান নাভানের সাথে লাগতে আসাতে সহজ হবে না তোর মতো থার্ড ক্লাস মেয়েদের। হেরার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে যেন। সে এখনো ভয়টা কাটাতে পারছেন না। কিন্তু শেহতাজ খান নাভানের নাম শুনে সে কিছুটা অবাক হয়। এমনভাবে তাদের সাক্ষাৎ হবে কল্পনার বাহিরে। হেরা ছলছল চোখে তাকায় নাভানের দিকে। কত ছেলে মেয়েদের সামনে তার চরিত্র তুলে কথা বলছে। আসলে নিলয় যেমন বলেছে লোকটা তেমনই, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না। তাও অনেক কষ্ট করে কিছু বলতে চায়, যেহেতু জড়িয়ে ধরাটা ভুল ছিল তার। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, জড়িয়ে ধরিনি। আমার পেছনে। রাগে নাভানের হাতের নীল রগগুলো ফুলে ওঠে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন। নাভান হেসেছিল, এই হাসিটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর। মিথ্যা বলার আগে আয়নায় নিজের মুখটা দেখিস। আর আমার সাথে লাগতে আসা ফলাফল ভালো হবে না তোর জন্য। হ্যাঁ, রাজ বুঝতে পারছে অপমান সবচেয়ে বেশি ব্যথা দেয় তখনই যখন তুমি নির্দোষ আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা খুব বেশি আত্মবিশ্বাসী, কিন্তু তুমি কিছু প্রমাণ করতে পারছো না। নাভান ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হেরাকে। আচমকা ধাক্কা দেয়ায় নিজেকে সামলাতে না পেরে লেকে পড়ে যায় হেরা। নাভান হাত উঁচিয়ে বলে, শরীরের সাথে মনটাও পরিষ্কার করে নে হেলেকের পানিতে। বলে গটগট পায়ে প্রস্থান করে নাভান। হেরার রাগে অপমানে কেঁদে দেয়, কিন্তু এই কান্না লেকের জলের সাথে ধুয়ে যায়। রোজ আর রুষা দূরে ছিল, তাই তেমনটা শুনেনি, কিন্তু লাস্ট কথা দুজনই ভালো করে শুনেছে। কিছু বলতে যাবে তার আগেই প্রস্থান করে সবাই। অধীর ফোন নিয়ে আড়ালে সব জানাতে গেছে সৃজনকে। এত অহংকার নিয়ে মানুষ কিভাবে থাকে, সত্য চিনতে ভুলে যায়, পরিস্থিতি বুঝে না, কারো কাছে কৈফিয়ত জানতে চায় না, আর না কাউকে সুযোগ দেয়। কারো সম্পর্কে না জেনে ট্যাগ লাগিয়ে দেয়া তার সম্পর্কে। হেরার মন বলছে এই অহংকারী ছেলেটা জানে না একদিন যখন সত্য সামনে আসবে তার অহংকারটাই হবে তার সবচেয়ে বড় কাঠঘোড়ায় দাঁড় করানো হাতিয়ার। নাভান রাগে মাথা চেপে ধরে বসে আছে তার ক্লাবে। পাশে ঝিনুক, অধীর, সৃজন সবাই নিস্তব্ধ। ঘটনাটাই যে এমন। সৃজন একজনের থেকে খবর পেয়েছে নিলয় কোনো মেয়েকে নাকি ভাড়া করেছে নাভানকে জড়িয়ে ধরবে, আর সাইড থেকে কেউ পিক তুলে তা ক্যাম্পাসের স্টুডেন্ট গ্রুপে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে। মেয়েটা এমন অভিনয়ে জিততে পারলে নাকি 5 লাখ টাকা দিবে নিলয়। হাফ টাকা দিয়েছে এমনটাও বলেছে, এবং ভিডিও দেখিয়েছে। এই ভিডিওটা নিলয় আর হেরা যখন আড্ডা দিচ্ছিল কফি শপে, তখন হেরার ব্যাগ থেকে নিচে পড়ে যায়। টাকা সব বের হয়ে আসে। তখন নিলয় মুচকি হেসে টাকা নিচ থেকে উঠিয়ে হেরার হাতে দেয়। আর তখন ন্যান্সি আর তিতির ভিডিও করে, আর সে ভিডিওটাই নাভানকে দেয়া হয়। একজন প্রতিশোধ তুলে নিজের ক্রাশকে বাজে কথা বলার জন্য, তো আরেকজন নিজের ক্রাশের লাইফ থেকে হেরাকে সরানোর জন্য। আর এসব কারণে নাভান হেরার সাথে এমন বিহেভ করে। সত্যি নিলয় কিন্তু একটা মেয়ে ঠিক করেছিল এমনভাবে হেনস্থা করার জন্য, কিন্তু মেয়েটা আসতে লেট হয়। আর হেরার সাথে কুকুরের কাহিনীটা হওয়ার কারণে পরিস্থিতি পুরাই পাল্টে যায়। নিলয় হেরার সাথে নাভানের এমন কাহিনী হয়েছে শোনার পর রাগে তার হাত পা কাঁপছে। তার পছন্দের মানুষকে কিভাবে ওই নাভান অপমান করলো। কিন্তু এই কাহিনী হয়ে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার হেরা নাভানকে আরো খারাপ জানবে, আর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। এবার যা পিন দেয়ার সে পরে দিবে। এখন নাভানদের কিছু বলা উচিত, তাই নাভানের ক্লাবে যায়।